বিধানবাবু এবং অম্বিকা দেবীর পরিবার এখনো পর্যন্ত পুরনো দিনের রীতিনীতি তাদের সংসারে চালাচ্ছিলেন। তাদের বৌমা বৃষ্টি গ্রামের মেয়ে। বৌমাকে সারাক্ষণ তারা ঘোমটার মধ্যেই রাখতেন। বৃষ্টির ঘোমটাই থেকে থেকে অভ্যাস হয়ে যায়। শুধুমাত্র যে বৌমার জন্যই এই নিয়ম ছিল তা নয়, তাদের একমাত্র মেয়ে তারার জন্য তাদের একই নিয়ম ছিল। বাড়ির মেয়ে হলেও সেও সারাক্ষণ ঘোমটা দিয়েই থাকতো। কয়েক মাস ধরেই তাদের পরিবার তারার জন্য সম্বন্ধ খুঁজছিল। একদিন বিধানবাবু বাজার থেকে এসে অম্বিকা দেবীকে বলেন, আজকে খবরের কাগজের অ্যাড দেখে একটা পরিবার থেকে ফোন এসেছিল। ওরা সন্ধেবেলা তারাকে দেখতে আসবে বলছিল। আমি তো হ্যাঁ বলে দিয়েছি। তোমাদের কোনো সমস্যা নেই তো? এই সময়ের মধ্যে তোমরা ব্যবস্থা করে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন তো সবে 11টা বাজে। ওরা আসতে করতে অন্তত 5টা বাজবে। এর মধ্যে সবকিছু হয়ে যাবে। কি গো বৌমা, সব পারবে তো? হ্যাঁ মা, এখন তো অনেক সময় আছে। সব ব্যবস্থা আমি করে নেব। কি কি রান্না করতে হবে আপনি বলে দিন, আমি সব করে নিচ্ছি। দেখো, বাড়িতে বেশি কিছু রান্নার ব্যবস্থা করো না। আমি বাজার থেকে খাবার কিনে এনেছি। আর কচুরি, সিঙ্গাড়া, নিমকি, মিষ্টি এগুলো সব অর্ডার দিয়ে এসেছি। তোমরা শুধু চা আর গরম গরম পকোড়া ভেজে দাও, তাহলেই হবে। বাবা, এত সবের কি দরকার? তারা তো শুধুমাত্র এখন দেখতে আসছে। চা বিস্কুট দিলেই তো হবে। তারপর কথা এগুলো এসব ব্যবস্থা করবে। এই যে ননদিনী, দেখাশোনার জন্য এসব করতেই হয়। এগুলোই তোমার পয়েন্ট পারবে। এখন তুমি এসব বুঝবে না। একটু বয়স হোক, সব জানতে পারবে। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না তো। যাও গিয়ে একটু হলুদ বেটে মুখে মাখো। সবাই তারাকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে আত্মীয়দেরকে আপ্যায়ন করবে, কি কি খাবার খাওয়াবে, কি কি থাকবে খাবার মেনুতে। এসব কথাবার্তা বলার পর অম্বিকা দেবী বলেন, বৌমা তুমি সবকিছু রেডি করে রাখো। তারপর কিছুটা সময় নিয়ে তারাকে সাজিয়ে দিও। কিভাবে পাত্রপক্ষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, সব একটু ভালো করে বুঝিয়ে দিও, কেমন? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার ননদকে সবকিছু বুঝিয়ে দেব। বিকেল বেলা যখন পাত্রপক্ষদের আসার সময় হয়ে আসে, তখন বৃষ্টি কড়া গরম করে পকোড়া ভাজা শুরু করে। তার মাথায় এক হাত ঘোমটা ছিল। কিছুক্ষণ পর তারা ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে দেখে বৃষ্টি বলে, তারা তুমি ভালো করে ঘোমটা দাওনি? তোমাকে আমি তখন কি বললাম বলো তো? যতই যাই হোক, মাথার ঘোমটা সরাবে না। দাঁড়াও, আমি তোমার ঘোমটাটা ঠিক করে দিই। কিন্তু বৌদি, আমি তো এখনো ওদের কাছে যাইনি। এত দূর ঘোমটা দিলে আমি তো ঠিকভাবে হাঁটতেও পারবো না। বাড়িতে তো আমি এতটা ঘোমটা দিই না। হ্যাঁ, তুমি বাড়িতে থাকো তাই এত বেশি ঘোমটা দাও না। কিন্তু এটা মাথায় রাখো যে এখন থেকে তোমাকে শ্বশুর বাড়ির চালচলন শিখতে হবে। আমি যেমন বেশি করে লম্বা করে ঘোমটা দিয়ে থাকি, আজ থেকে তোমাকেও সেরকম ভাবেই থাকা প্র্যাকটিস করতে হবে। তারা বাপের বাড়ি থেকে মেয়েরা এই সংস্কারগুলো শ্বশুর বাড়িতে নিয়ে যায়। তাদের এই সংস্কার তাদের হয়ে কথা বলে। তুমি ঠিকই বলেছো বৌদি, আমি ঘোমটা টেনে নিচ্ছি। দুজনে এভাবে কথা বলছিল। হঠাৎ তেল উড়ে ধোঁয়া বেরোতে শুরু করে এবং গোটা রান্নাঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। বৃষ্টি কাশতে শুরু করে। বৌদি, তোমার কাশি হচ্ছে তো? তুমি ঘোমটাটা খোলো, একটু জল খাও। না ঠিক আছে, আমার অভ্যেস আছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি ঘোমটা খুলতে পারবো না গো। যতই যাই হোক, ঘোমটা তো আমার খোলা যাবেই না। ঠিক আছে বৌদি, তুমি নিজেকে সামলাও। আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। আমি কাঁচতে কাঁচতে বৃষ্টির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাও মাথার ঘোমটা সে সরাতে রাজি ছিল না। এসব দেখে তারার মনে দীর্ঘ বিশ্বাস জন্মায় যে পরিস্থিতি যেমনই হোক না কেন, কোনো মতেই শ্বশুরবাড়িতে ঘোমটা সরানো যাবে না। সন্ধ্যাবেলা দেখাশোনা হবার পর পাত্রপক্ষের তারাকে খুবই ভালো লাগে। পাত্রপক্ষ বিয়ের দিন ফাইনাল করে চলে যায়। অম্বিকা দেবী বলেন, দেখলে তো, একবারেই আমার মেয়েকে ওরা পছন্দ করে নিয়েছে। আর করবে নাই বা কেন? সারা শহরে প্রতিভাতে নিয়ে ঘুরলেও না আমাদের বাড়ির মতো সংস্কৃতি ওরা খুঁজে পাবে না। আমরা আমাদের বাড়ির বৌমা মেয়ে সবাইকে একভাবে রাখি, সবাই মর্যাদার মধ্যে থাকে। এটা দেখি ওদের বেশি পছন্দ হয়েছে। শোন মা, এই মর্যাদাটা সব সময় বজায় রাখিস। যতই যাই হোক, মাথার ঘোমটা যেন না সরে। মাথার ঘোমটা হলো বড়দের সম্মান। তোর মাথার ঘোমটা সরলে তোর বাপের বাড়ির সম্মানও ধুলোয় মিশে যাবে। মা এবং বৌদির কথা শুনে তারার মনে পাথর লেখা হয়ে যায়। বিয়ের পর তারা যখন গৃহপ্রবেশ করে, তখন তার বড় ননদ অনিন্দিতা বলে, আরে বৌদি, তুমি এবার বাড়িতে এসে গেছো তো, এবার ঘোমটাটা সরাও, পিসিমা তোমায় দেখবেন। দিদি, আমি ঘোমটা সরাতে পারবো না গো। এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমাকে আমার মর্যাদা, তোমাদের সম্মান সমস্ত কিছু বজায় রাখতে হবে। আমার মা আমাকে এটাই শিখিয়েছেন। নতুন বৌমার কথা শুনে পিসিমা খুশি হয়ে বলেন,
বাহ, এটা খুব ভালো কথা। আজকালকার যুগে এরকম সংস্কারী মেয়ে খুবই কম দেখতে পাওয়া যায়। তবে বৌমা, তোমার মুখটা একবার দেখাও। আমিও তো দেখি আমার ছোট বৌদি কেমন বৌমা পছন্দ করে এনেছে। ক্ষমা করবেন পিসিমা, এভাবে সবার সামনে আমি ঘোমটা সরাতে পারবো না। নতুন বৌমার এই উত্তর শুনে পিসিমা প্রথমবার যতটা খুশি হয়েছিলেন এইবারে ততটাই বিরক্ত হন এবং বলেন, আমি একজন বয়স্ক গুরুজন, আমি তোমাকে ঘোমটা খুলতে বলছি আর তুমি আমাকে না বলছো? আমাদের যুগেও মেয়েরা ঘোমটা করতো, কিন্তু তারা এরকম বড়দের মুখে মুখে কথা বলতো না। পিসিমা এভাবে বললেও তারা তার ঘোমটাটা সরায় না। ঘরের মধ্যে এসে স্বামী প্রণব তাকে বলে, তারা, এটা কি হলো? পিসিমা তোমাকে অত করে ঘোমটা সরাতে বলছিল, তুমি ঘোমটা সরাওনি কেন? এটা তো ঠিক না। ওনার কত খারাপ লেগেছে বলো তো। দেখো, এটাতে ওনার খারাপ লাগার কিছুই নেই। ঘোমটা আমাদের ঐতিহ্য, আমার বাপের বাড়ির সম্মান, শ্বশুর বাড়িরও সম্মান। আর আমার বাপের বাড়ির সম্মানের অমর্যাদা আমি করতে পারবো না। এটা আমার মায়ের শিক্ষা, সেই শিক্ষা আমি ভেজাল হতে দিতে পারবো না। আরে বাবা, বিয়ের পর নতুন বউ দেখা কি অপরাধ? লোকজন নতুন বৌমাকে দেখতে আসবে। তোমাদের আশেপাশে বিয়ে হলে তোমরা নতুন বউ দেখতে যাও না? ওরা যদি তোমাকে মুখ না দেখায় তাহলে তোমার কেমন লাগবে বলো তো? আমি এসব জানি না। আমার বাপের বাড়ির শিক্ষা আমাকে বয়ে নিয়ে চলতে হবে। আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি আর আজকের পর থেকে তোমাকে কিছু বলবো না। তোমার যা খুশি তুমি করো। প্রণব কিছুটা বিরক্ত হয়ে শুয়ে পড়ে। তারার এটি খারাপ লাগে, কিন্তু সে নিজের কথা থেকে সরে না। এদিকে অনিন্দিতা তার মাকে বলে, মা, এটা বৌদি কি করলো বলো তো? পিসিমা কত করে বৌদিকে দেখতে চাইলেন, আর বৌদি একটু ঘোমটাটা সরিয়ে মুখটা দেখালো না। পিসিমার কত খারাপ লেগেছে বলো তো? আরে বাবা, তোরা তো সবাই একটা জিনিসই দেখে গেলি, আসল কারণটা তো খুঁজে বার করলি না। বৌমা ঘোমটা সরায়নি কারণ ওখানে অনেক ছেলে ছিল। বৌমাদের পরিবার এইসব জিনিস খুব মানে। পুরুষ মানুষদের সামনে না ওরা মুখের ঘোমটা সরায় না। তোর পিসিমার ব্যাপারটা খারাপ লাগলেও আমার খুব একটা খারাপ লাগেনি। সবার সামনে আমি কিছু বলতে পারছিলাম না বটে, কিন্তু বৌমা ঠিকই করেছে। কি জানি বাবা, আমার তো ব্যাপারটা কেমন কেমন লাগলো। কালকে যে বৌদির বউ ভাতের অনুষ্ঠান আছে, আশেপাশে সবাই বৌদিকে দেখতে আসবে। সেখানে বৌদি নিজের মুখ দেখাবে তো? আরে এর জন্য তো আমি ব্যবস্থা করেই রেখেছি। বিকেল বেলা সব মেয়েদেরকে এক ঘরে নিয়ে যাব আর বৌমাকে দেখাবো। মেয়ে মহলে বৌমার ঘোমটা নিয়ে কোনো আপত্তি করবে বলে আমার মনে হয় না। সেই ভালো, ঠিক আছে, তাহলে কাল সকাল থেকে সেরকমই ব্যবস্থা করা যাবে। ডেকোরেটরকে বলে আমি হল রুমটা ভালো করে সাজিয়ে রাখবো। তোমরা এদিকের ব্যাপারগুলো দেখে নিও, কেমন? পরের দিন বিকেলে শাশুড়ি মা সোমাদেবী বলেন, বৌমা, তৈরি হয়ে নাও, আশেপাশের মেয়েরা তোমাকে দেখতে আসবে। সুন্দর করে সেজে এসো কিন্তু। ঠিক আছে মা। কিছুক্ষণ পর তারা সেজে গুজে লম্বা ঘোমটা দিয়ে হল রুমের সোফায় এসে বসে। এক এক করে মহিলারা সবাই ঘরের ভেতরে আসে। হল রুম মহিলাতে ভরে যায়। এমন সময় দিতি দেবী বলেন, কি ব্যাপার বৌমা, এবার মুখটা তো দেখাও। 10 মিনিট হয়ে গেল আমরা এসেছি। এই তো বৌদি, আমরা কবে থেকে তোমায় দেখবো বলে আগ্রহ নিয়ে বসে আছি জানো। দাদা বাবুর বিয়ে ঠিক হয়েছে, আর আমাদের তো কি উৎসাহ। দেখি তো বউ কেমন হলো। এই বলে রজনী তার ঘোমটাটা তুলতে যায়, কিন্তু তারা রজনীর হাত ধরে নেয় আর বলে, এ কি, তুমি এভাবে আমার ঘোমটা তুলছো কেন? তুমি জানো না এভাবে বাড়ির বউদের ঘোমটা তুলতে নেই? মানে, আমরা তো সবাই মিলে তোমাকে দেখতে এসেছি গো। ঘোমটা না তুললে তোমায় দেখবো কি করে? দেখতে এসেছো তো এমনি দেখো, ঘোমটা তুলে দেখার কি আছে? তাছাড়া আমার এসব ভালো লাগে না। বিনা পারমিশনে তুমি এভাবে আমার ঘোমটা তুলতে পারো না। আরে এসব কি কথা বলছো বৌমা? সোমা, তোমার বৌমা কি আমাদেরকে শুধু তার শাড়ি দেখানোর জন্য ডেকেছে, নাকি বৌমার মধ্যে কোনো ডিফেক্ট আছে তাই মুখ দেখাতে চাইছে না গো? আরে দিদি, কি সব বলছো? আমার বৌমা না একটু লাজু, তাই ও এরকম করছে। আমার বৌমা তো আশেপাশে এলাকার মধ্যে সব বৌমাদের থেকে সুন্দরী। বৌমা, ওনাদেরকে মুখটা দেখাও তো। না মা, আমি ওদেরকে মুখ দেখাতে পারবো না। এই ঘোমটা আমার মর্যাদা, কাউকে দেখানোর জন্য আমি আমার মর্যাদাকে ছোট করতে পারবো না। ও বাবা, মর্যাদা শুধু ঘোমটার মধ্যেই থাকে? শাশুড়ির সঙ্গে আর বড়দের সঙ্গে এভাবে ফটর ফটর করে কথা বলছো, উত্তর দিচ্ছ, তখন মর্যাদা কমছে না? তুমি তো তাদের কথাই শুনছো না। শুধুমাত্র ঘোমটা দেওয়াটাকে কি মর্যাদা বললে হয় নাকি? অপিসিমা, আমার তো অন্য কোনো কেস মনে হচ্ছে বুঝলে। সত্যি সত্যি হয়তো নতুন বইয়ের মধ্যে না কোনো ডিফেক্টই আছে, এজন্যই তো মুখটা দেখাতে চাইছে না গো। আমিও তো তাই বলছি বাছা। সোমা আর ওর বৌমা দুজনে মিলে এই নাটকটা করছে। শাশুড়ি সব জানে, আর শাশুড়ির কথাই বউ এরকম করছে। আরে বাবা, আমাদেরকে যখন বৌমার মুখটা দেখাবেই না, তাহলে শুধু শুধু কেন ডেকেছে বলতো? যত সব নাটক। এই চল চল, সবাই মিলে চল, এখানে বসে থেকে আর লাভ নেই।
হ্যাঁ গো, সবাই চলো। পাড়ায় না হাজারটা বউ রয়েছে, তাদের মুখ দেখলে বরং কাজ দেখবে। এত রিকোয়েস্ট করে কারোর মুখ দেখা আমার বাপু পোষাবে না। আজকালকার নায়িকাদেরও দেখতে গেলে না এত কষ্ট করতে হয় না, শুধু শুধু এখানে এসে সময় নষ্ট করা। এভাবে মহিলারা সবাই সোমাদেবীকে বিভিন্ন রকমের টিটকিরি করেন। এতে করে সোমাদেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। তিনি এই অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে আসেন এবং তার ছেলে প্রণবকে বলেন, প্রণব, বৌমা এসব কি শুরু করেছে বলতো? মানছি ঘোমটা মেয়েদের মর্যাদা, কিন্তু আমরা এখন আধুনিক যুগে বাস করছি। আমার পরিবারে এরকম মর্যাদা আমি রাখতে চাই না, যেখানে মর্যাদা রাখতে গিয়ে বাড়ির বড়দের সম্মান খাটো হয়। কি হয়েছে মা? তারা ঘোমটা দিয়ে কিছু কাণ্ড করলো নাকি? কাণ্ড? সবার সামনে বৌদিমাকে কত ছোট করেছে জানিস? আশেপাশে সবাই তো এ নিয়ে কত রকমের কথা বলছে। বৌদি সব কিছু শুনেছে, কিন্তু তাও একবারের জন্য ঘোমটাটা সরালো না। আমি তো অনেকবার বলেছি মা, কেন যে ওই উল্টোপাল্টা জেজ নিয়ে বসে আছে তা আমি বুঝতে পারি না। আমার মনে হচ্ছে ওর বাড়িতে একবার ফোন করে সবকিছু বলা উচিত। বৌদি বাড়ি থেকে এইসব জিনিস শিখে এসেছে। বৌদি যখন ঘোমটা নিয়ে এত সিরিয়াস, তাহলে ওর বাড়ির লোক কতটা সিরিয়াস ভাব। তারা কখনোই আমাদেরকে সাপোর্ট করবে না, বরং বৌদির হয়েই সাপোর্ট করবে। তাহলে কি করা যাবে? এই সমস্যার কি কোনো সমাধান নেই? সমাধান আমি বার করব, আর এমন সমাধান যাতে করে সারা জীবনের জন্য বৌমার আমার কথা অমান্য না করে। পরের দিন থেকেই সোমাদেবী কারেন্টের মিস্ত্রিদেরকে কাজে লাগিয়ে বাড়ির সমস্ত এসি কানেকশন কিছুদিনের জন্য বন্ধ করে দেন। এরপর তিনি ফ্যানের কানেকশনও কাটিয়ে দেন। বাড়িতে সবাই হালকা পাতলা জামা কাপড় পরে ঘোরাফেরা করে, এতে করেও তাদের খুব একটা কষ্ট হয় না। কিন্তু তারা সারাক্ষণ ঘোমটা দিয়ে ভারী ভারী শাড়ি পরে ঘুরে বেড়াতো। বাড়িতে এসিতে থাকার অভ্যাস, এত গরমে ফ্যানের হাওয়া না পেয়েও তাদের কষ্ট আরম্ভ হয়। অনিন্দিতা এসে বলে, কি ব্যাপার বৌদি, তোমার গরম লাগছে না নাকি গো? কিছুক্ষণের জন্য তো ঘোমটাটা খুলে দাও। না দিদি, গরম তো খুব একটা লাগছে না, তাছাড়া ঘোমটা খোলার প্রয়োজন পড়বে না, আমি ঠিক আছি। ভালো কথা। আজ আবার পিসিমা এসেছেন, বাইরে গল্প করছেন, তোমার হাতের পকোড়া খেতে চাইছে গো। চলো রান্নাঘরে চলো, একটু খাবার দাবার বানিয়ে দাও। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি সব বানিয়ে দিচ্ছি। তারা রান্নাঘরে গিয়ে পকোড়া বানাতে শুরু করে। এরপর অনিন্দিতা গ্যাস জ্বালায় এবং জল গরম বসায়, হিটার জ্বালায়, তাতে ভাত বসিয়ে দেয়। রান্নাঘর ধীরে ধীরে আরো গরম হয়ে ওঠে। তারার অস্বস্তি শুরু হয়ে যায়, গরমে সে ঘেমে অস্থির হয়ে ওঠে, কিন্তু তাও ঘুমটা সরায় না। বৌদি, পিসিমা একটু ঝাল ঝাল পকোড়া খেতে ভালোবাসে, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিও, ঠিক আছে? কিছুক্ষণ পর তারা ঝাল ঝাল পকোড়া নিয়ে এসে পিসি শাশুড়িকে খেতে দেয়। পিসি শাশুড়ি তারাকে একটি মোটা শাল দিয়ে বলে, এই নাও বৌমা, আমি কিছুদিনের জন্য কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকেই তোমার জন্য এই শালটা এনেছি। একবার গায়ে দিয়ে দেখাও তো কেমন হয়েছে। এই বলে তিনি নিজে শালটা নিয়ে তারার গায়ে চাপিয়ে দেন এবং দুটো ঝাল পকোড়া দিয়ে তাকে বলেন, বৌমা, পকোড়াগুলো খাও, শুধু আমাদেরকে খাওয়ালে হবে, তুমি এটা খাও কেমন? হ্যাঁ বৌদি, পকোড়াটা খেয়ে দেখো, খুব মজা হয়েছে। তারা পকোড়া নিয়ে মুখে দেয় এবং ঝালের চোটে তার চোখ নাক থেকে জল বেরোতে শুরু করে। এদিকে গরমে তারা অস্থির হয়ে ওঠে, তার উপরে মোটা শাল এবং লঙ্কার ঝাল। তারা এসব সহ্য করতে না পেরে এক ঝটকায় মাথা থেকে ঘোমটা সরিয়ে বলে, ওরে বাবা, কি ঝাল, মরে যাব, তাড়াতাড়ি ফ্যানটা আনো, আমার মাথা ঘুরছে, উফ কি গরমও লাগছে। তারার অবস্থা দেখে সবাই হো হো করে হেসে ফেলে এবং বলে, আরে বৌদি, এ কি হলো? তুমি তোমার মর্যাদা একেবারে এক ঝটকায় সরিয়ে দিলে। দেখো তো এখানে কত লোকজন ভর্তি। দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, এখন আমার এইসব ভালো লাগছে না দিদি, আগে একটু ফ্যান চালাও, আমি একটু আরাম করি, তারপর বাকি সব কথা হবে। সবাই তাড়াতাড়ি ফ্যানের ব্যবস্থা করে। বাতাস খেয়ে তারা একটু শান্ত হয়। তখন শাশুড়ি সোমাদেবী বলেন, বৌমা, তোমায় আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি, মর্যাদা শুধুমাত্র ঘোমটার মধ্যে থাকে না। বর্তমান সমাজে সবাইকে নিয়ে চলতে গেলে সবার মতন করে থাকতে হয়। তুমি যদি তোমার বড়দেরকে সত্যি সম্মান করতে চাও, তাহলে মাথা অব্দি ঢাকা দিলেই চলবে, কিন্তু বড়দের মুখের উপরে কথা বলা আর তাদেরকে পুরোনো দিনের যুক্তি দিয়ে চুপ করিয়ে দেওয়া, তাতে করে তাদের মনটা কতটা খারাপ লাগে সেটা তোমায় বুঝতে হবে। কারোর মনে কষ্ট দেওয়াটা সব থেকে বড় অমর্যাদা। তোমার বাপের বাড়ির পরিচয় এখানেই পাওয়া যায়। এইবার শাশুড়ির কথা তারা অনেকটা বুঝতে পারে। পিসি শাশুড়ির কাছে সে লজ্জিত হয়ে ক্ষমা চায়। সবাই তারার এই ব্যবহারে খুশি হয়। পরের দিনে আবার
সোমা দেবী আশেপাশের সমস্ত মহিলাদেরকে ডেকে নিজের বৌমার পরিচয় করান এবং সবাইকে নতুন বৌমার মুখ দেখান। সবাই নতুন বৌমাকে দেখে খুবই প্রশংসা করে এবং অনেক ভালো ভালো উপহার ও আশীর্বাদ দিয়ে যায়। এভাবেই তারা তার শাশুড়ির কথা মেনে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনে। নীলিমা দেবী তার দুই ছেলে অলোক ও সঞ্জীবকে নিয়ে মৌরি গ্রামে বাস করত। নীলিমা দেবীর পরিবার খুবই ছোট ছিল, আর সে নিজে একজন শিক্ষিকা হওয়ায় তার ছেলেদেরকে উচ্চশিক্ষিত করে তুলেছিল। শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের অন্যান্যদের তুলনায় তাদের পরিবেশ একেবারেই পাল্টে গিয়েছিল। এখন তাদের বাড়িতে ইংলিশ নিউজ পেপার, টিভিতে ইংলিশ খবর, এমনকি তারা একে অপরের সঙ্গে বেশিরভাগ কথাবার্তা ইংরেজিতেই বলতো। এমনই একদিন সকালবেলা, গুড মর্নিং ইয়াং ম্যান, এই তোমরা এখনো শুয়ে আছো কেন? গেট আপ। ওহ মম, আমরা এত সকাল সকাল উঠে কি করব? ছোটবেলার মতো এখনো কি আমাদের কোচিং পড়া আছে নাকি যে সকাল সকাল উঠবো? আমাদের অফিস তো সেই 11টায়। না, কোচিং নেই, কিন্তু আমি একজন টিচার। আমার যেরকম সকালে উঠে অভ্যাস, আমি চাইবো আমার বাড়ির সকলে তাই করুক। তাড়াতাড়ি ওঠো, হারি আপ। আমি ব্রেকফাস্ট রেডি করে এসেছি, ফ্রেশ হয়ে এসো, ওখানেই কথা হবে। এই বলে নীলিমা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুই ভাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে সেখানে যায়। তখন তাদেরকে দেখে নীলিমা দেবী বলে, শোনো, তোমাদের একটা কথা বলার ছিল। এখন তোমরা বড় হয়েছো, আশা করি আমার কথাটা বুঝবে। আমার এখন বয়স হয়েছে, আমি সময় মতো সব কিছু করতে পারবো না। হয়তো তোমরা বুঝেই গিয়েছো যে আমি তোমাদের দুজনের বিয়ের ব্যাপারেই বলছি। কি তোমাদের কোনো অসুবিধা নেই তো? বিয়ে নিয়ে কার আবার সমস্যা থাকতে পারে? আমি তো সোনালির ব্যাপারে কবে থেকেই বলবো ভাবছিলাম। কিন্তু মা, এই সময় ওরা তো রেডি নেই। ও আচ্ছা, তোমাদের যখন ইচ্ছা নেই তাহলে থাক, আমি একটা কাজের লোকের ব্যবস্থা করে নেব। এই না না মা, দাদা ও কথা বলতে চাইনি। আসলে আমরা দুজনে নন্দিনী ও বেলা নামের দুটো মেয়েকে ভালোবাসি, আর ওরা এখনো ওদের বাড়িতে জানায়নি। তাই যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ মা, ওরাও দুই বোন, তাই তোমাকে কষ্ট করে দু জায়গায় মেয়ে দেখতে যেতে হবে না, একবার গেলেই কাজ মিটে যাবে। হে ঈশ্বর, আমি ভাবলাম আমি শিক্ষক, আমার ছেলেরা হয়তো অন্য ছেলে মেয়েদের মতো হবে না, কিন্তু এখন দেখছি এরাও মেয়ে ঠিক করে রেখেছে। তা মেয়েরা কি করে, কোথায় বাড়ি, কতদূর পড়াশোনা করেছে? হঠাৎই পড়াশোনার কথা আসতে তারা দুই ভাই চিন্তায় পড়ে যায়। তখন একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। তারপর, কি হলো, তোরা কিছু বলছিস না কেন? মেয়ের সম্বন্ধে কিছু বল, না তো বুঝবো কিভাবে? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, ওরা খুবই সংস্কারী আর নামকরা পরিবারের মেয়ে। তুমি দেখবে আমাদের এখানে এলে আমাদের বাড়িকে আলোকিত করে রাখবে। নীলিমা দেবী তার ছেলেদের মুখের কথা শুনেই পরের দিন তাদের দুই বোনকে দেখতে যায়। নন্দিনী ও বেলাকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তার বাবা উকিল হওয়ায় নীলিমা দেবী কোনো কিছুই খোঁজ খবর না নিয়েই তাদের বিয়ে পাকা করে চলে আসে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে বিয়ের দিন চলে আসে এবং রীতিনীতি সবকিছু মেনেই তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এরপর তারা দুই বোন বউ সেজে বাড়িতে এলে, এই দাঁড়ো দাঁড়ো, এখন প্রবেশ করো না, এখনো কিছু করণীয় বাকি আছে। এই অলোক, তুই গিয়ে বরণডালাটা নিয়ে আয় তো। কিন্তু মা, বরণ করে কি লাভ হয়? আর যদি লাভ হয় তাহলে মানুষ রোজ রোজ বরণ করে না কেন? এরা উকিলের মেয়ে, প্রশ্ন তো করবেই। যাক, ভালোই হয়েছে, আমার এরকমই শিক্ষিত বৌমাদের প্রয়োজন ছিল। আসলে মা, বরণ করে নিলে কি হয় সেটা আমিও জানি না, কিন্তু নতুন বৌমাদেরকে বরণ করাটা বড়দের মুখে শুভ শুনেছি, আর শুনেছি এটা করলে নাকি দাম্পত্য জীবন সুখময় হয়। ওইসব ভুল কথা মা, এগুলো করলে কিছুই হয় না। গোপীকেও তো বরণ করেছিল, তাহলে তার সংসার কিভাবে বিচ্ছিন্ন হলো? গোপী, সেটা আবার কে? তোমাদের কেউ আত্মীয় নাকি? আরে মা, আমাদের আত্মীয় হতে যাবে কেন? দিদি কিরণমালা নাটকের গোপীর কথা বলছে। আমরা কিরণমালা নাটকের সবকটা এপিসোড দেখেছি। তুমি দেখোনি মা, সুভাষু বিয়ের পরের দিনই গোপীকে কিভাবে ছেড়ে চলে গেল? তাদের দুই বোনের মুখে টিভি সিরিয়ালের কথা শুনে নীলিমা চমকে ওঠে ও সে বলে, সে কি বলছো বৌমা, তোমরা নাটক দেখতে নাকি? তাহলে তোমরা ওকালতি কখন পড়তে? কি ওকালতি? আমি তো কষ্টে শিষ্টে 4 পর্যন্ত পড়েছি, আর আমার বোন তো একদিন স্কুলে গিয়ে আর পরের দিন স্কুলেই যায়নি। তাদের দুই বোনের মুখের কথা শুনে ও তারা যে শিক্ষিত নয় জেনে নীলিমা দেবী চমকে ওঠে ও সে তখন রাগের সঙ্গে তার দুই ছেলের দিকে তাকায়।
এরপর আবহাওয়া খারাপ দেখে তার দুই ছেলে তাদের বউদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নীলিমা দেবীর দুটি বৌমাই পড়াশোনা না জানায় তার খুবই রাগ হতো, কিন্তু সে এ বিষয়ে কাউকেই কিছু বলতে পারতো না। এমনকি সে এই বিষয়টি চাপা দেওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানও বাকি রেখেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। এমনই একদিন সকালে নীলিমা দেবীর কয়েকটি বন্ধু তার বাড়িতে আসে। তখন, ও নীলিমাদি, কোথায় গেলে? ভয় করার কিছুই নেই, এখানে এসো। তুমি নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছো বলে কি আমরা আসতেও ভুলে যাব? কি হলো? দরজাটা খোল, আমাদের আবার স্কুল আছে। তোর বৌমাদেরকে দেখার পর স্কুলে যেতে হবে। হে ঈশ্বর, এবারে আমার কি হবে কি জানি। আজ মনে হয় আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। এখন যদি ওরা জানতে পারে যে আমার বৌমারা অশিক্ষিত গণ্ডমূর্খ, তাহলে আমার সমাজে আর মান সম্মান কিছুই থাকবে না। এদিকে নীলিমা দেবীর বন্ধুরা দরজার বাইরে দাঁড়িয়ে তাকে আওয়াজ দিয়েই যাচ্ছিল, আর অন্যদিকে নীলিমা দেবী সবকিছু শুনেও সাড়া না দিয়ে বাড়ির ভিতরেই বসেছিল। তখন নন্দিনী আর থাকতে না পেরে গিয়ে দরজা খুললে, ওহ থ্যাংক গড, ভাগ্যিস তুমি দরজাটা খুললে, না হলে তো আমরা চলেই যাচ্ছিলাম। সো বিউটিফুল গার্ল, হু আর ইউ? আমরা তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। এ আবার কে রে বাবা? আমায় ফুলগাল হু হু কি সব বলছে। এ মনে হয় দরজা না খোলায় রেগে গিয়ে আমায় গালাগালি দিচ্ছে। যার প্রতিরাগ তাকে গিয়ে গালাগালি দিক না। নো নো, আই নট মি শাশুড়ি দোষ করিং। নন্দিনীর কথা শুনে নীলিমা দেবীর বন্ধুরা খুব হাসাহাসি করতে থাকে। তখন নীলিমা দেবী আসল ব্যাপারটি বুঝতে পেরে যায় ও তাৎক্ষণিক সে সেখানে এসে উপস্থিত হয়। তখন, ওহ নীলিমা, আমরা তো হাসতে হাসতে শেষ। তুই এরকম এন্টারটেন্ট বৌমা কোথা থেকে পেয়েছিস রে? আর যাই হোক, আমরা তো খুবই মজা পেলাম। হ্যাঁ নীলিমা, আমার তো তোর মূর্খ বৌমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। আমি ওদের দুজনকে একবার হাগ করতে চাই। এই বেলা, এ আবার এখানে এসে পটি করার কথা বলছে কেন? এরা বাড়ি থেকে হালকা হয়ে আসেনি নাকি? আরে পটি করলে তাতে আমাদের কি সমস্যা? কিন্তু কি নির্লজ্জ, আমাদের দুজনকে হাগ করবে বলছে। মানে কি বলছে বুঝেছিস? এখন কি তাহলে আমাদেরকে টয়লেটে নিয়ে যাবে নাকি? না বাবা, আমার তো ভেবেই কেমন হচ্ছে। নন্দিনী ও বেলা কথাগুলি বেশ জোরে জোরেই বলছিল। তখন তাদের কথা শুনে একদিকে যেমন নীলিমা দেবীর খুব খারাপ লাগছিল, ঠিক অপরদিকে তাদের বাড়িতে আসা নীলিমা দেবীর বন্ধুরা হেসেই পাগল হয়ে যাচ্ছিল। তখন নীলিমা দেবী বলে, চুপ করো বৌমা, তোমাদের আর কথাবার্তা বলতে হবে না। তোমরা দুই মূর্খ বউ আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। আর পীয়ূষ, রাধিকা, তোরা শোন। এই বলে নীলিমা দেবী তার বন্ধুদের সমস্ত ঘটনা বলতে থাকে। কিভাবে বিয়ে হয়েছে আর তার বৌমাদের পড়াশোনা ও বোকামির বিষয়ে সব কিছুই জানায়। তারপর নীলিমা দেবী বলে, আমার তো লজ্জায় নাক কাটা যাচ্ছে। আমি নিজে একজন শিক্ষক, আর আমার ছেলেরাও শিক্ষিত। আমি সারা জীবন সকলের কাছে সম্মান পেয়েছি, কিন্তু এই দুটো মূর্খ বউ এসে আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিল। নীলিমা ম্যাডাম, এতে কান্নার কি আছে? এটা কোনো লজ্জার ব্যাপার নয়। পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু কমতি থাকে, আর তোর বৌমাদের হয়তো এটাই সমস্যা, কিন্তু অন্যদিকে হয়তো ওরা পারদর্শী। হ্যাঁ, পড়াশোনা জানে না এটা লজ্জার নয়। আমাদের কাছে যেসব ছাত্রছাত্রীরা আসে তারাও তো প্রথমে কিছু পারে না। আমরা একদিন একদিন করে তাদের শিক্ষিত করে তুলি। তা তুমিও তোমার বৌমাদেরকে শিখিয়ে নেবে। আমি তো বলবো রাধিকা ঠিকই বলেছে। যাই হোক, অনেক দেরি হয়ে গেল জানিস। আমরা ভাবছি আজকের লাঞ্চটা তোদের এখানেই সেরে যাব। তা এখন তোর বৌমাদের কিছু খাবার তৈরি করতে বল, নাকি না ওরা সেটাও পারে না? কি তৈরি করার কথা বলবো? যারা ভালোভাবে কথাই বলতে পারে না তারা আবার কি খাবার বানাবে? আজ পর্যন্ত আমিই রান্নাবান্না শিখলাম না, আর ওরা শিখে যাবে? আমি বরং বাইরে থেকে খাবার অর্ডার করছি। নীলিমা দেবী খাবার অর্ডার করতে যাবে কি, ঠিক তখনই তার বৌমারা বলে, মা, আপনাকে খাবার অর্ডার করতে হবে না। আমরা ছোটবেলা থেকেই রান্না বান্না ও বাড়ির সব কাজ করি। আপনারা বসুন, আমরা খাবার বানিয়ে নিয়ে আসছি। এই বলে তারা দুজনে রান্নাঘরের মধ্যে চলে যায় ও তারা কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন প্রকারের খাবার বানিয়ে নিয়ে আসে। তারা ঠিকই বলছিল, তারা বাড়ির সব কাজ কাম ও রান্নাবান্নায় পারদর্শী ছিল, তাই তাদের হাতের খাবার খেয়ে সকলেই তাদের নাম করতে থাকে। সত্যি অসাধারণ রান্না। আমি তো এরকম টেস্টি খাবার আগে কখনোই খাইনি। এখন তো আমি তোর বৌমাদের মূর্খ নয়, বরং রান্না বান্নায় আমাদের থেকে বেশি জ্ঞানী বলবো।
হ্যাঁ পিয়ুষ ঠিকই বলেছে। দেখ নীলিমা, মেয়েদের প্রথম কাজ হচ্ছে তার বাড়িকে সামলানো, তার স্বামী শ্বশুর শাশুড়ি ও বাচ্চাদেরকে সেবা করা, আর যেটা তোর বৌমারা ভালোভাবেই করতে পারবে। আমরা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো না কখনো এসব দায়িত্ব থেকে পিছু হাঁটি, তাই কোনো না কোনো জায়গায় আমাদের শিক্ষকদের কমতি রয়েই যায়, কিন্তু তুই দেখবি তোর বৌমারা কখনোই সেটা বুঝতে দেবে না। নীলিমা দেবী তার বন্ধুদের কথা শুনে আসল ব্যাপারটি বুঝে যায়। এরপর সত্যি সত্যি তার বৌমারা তাকে খুব সেবা যত্ন করতে থাকে, যেটা সে নিজেও তার শাশুড়িকে করতে পারেনি। এখন নীলিমা দেবীর তার বৌমাদেরকে নিয়ে কোনোই অসুবিধা ছিল না, বরং তাকে নিয়ে গর্ববোধ করতেন। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে নীলিমা দেবীর বৌমাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় ও এখন সে তার বৌমাদেরকে লেখাপড়াও শেখাতো। এটা দেখে তার বৌমারাও খুশি ছিল। এভাবেই ধীরে ধীরে তার বৌমারাও অনেক কিছু শিখে ফেলে ও তারা সকলে মিলে হাসি খুশিতে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। ধন্যবাদ।